হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা এসএসসি হায়ার ম্যাথের বৃত্ত চ্যাপ্টারটা করতেছি। বৃত্ত চ্যাপ্টারটার মধ্যে অলরেডি আমাদের ৭ টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আগে যারা সিরিয়ালি ক্লাসগুলো করতেছো না, আগে সিরিয়ালি ক্লাস করে আসবে। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ করে তারপর আজকের ৮ নাম্বার ক্লাসটা শুরু করবা। অন্যথায় শুরু করার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা, আসো। ৭ নাম্বার ক্লাস পর্যন্ত আমরা বেশ কয়েকটা ম্যাথ করছি বৃত্তের উপরে। প্রায় এই কয়টা ম্যাথ করছি? ১০ টার মতো ম্যাথ করছি, হ্যাঁ? তো আজকে বৃত্তর একটু বেসিক আলাপ আলোচনা করব, যেখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে পরীক্ষায়। প্রচুর পরিমাণে কি আসবে? এমসিকিউ আসবে। আচ্ছা, তো এই বেসিকগুলো যদি তুমি ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার বৃত্ত নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। আসো, তো দেখি আমরা শুরু করি, হ্যাঁ? প্রথমে দেখেন এখানে কি আছে, এখানে আছে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা তো আমরা জানি এটা একটা কি সরল রেখার সাধারণ সমীকরণ। তাহলে সরল রেখার সাধারণ সমীকরণকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে x প্লাস by প্লাস c এটা একটা সরল রেখা, অর্থাৎ এইরকম একটা সরল রেখার সমীকরণ। এই সমীকরণটাকে সাধারণভাবে x x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 দিয়ে আমরা কি প্রকাশ করতেছি, ঠিক আছে? তো যে কোনো একঘাত বিশিষ্ট সমীকরণ সরলরেখা সমীকরণ, অর্থাৎ দেখো এখানে চলক কে চলক হচ্ছে আমার x আর চলক হচ্ছে y, অর্থাৎ এখানে চলক দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো এক চলক দ্বিচলক বিশিষ্ট এবং চলকের পাওয়ারে কি ঘাত 1, পাওয়ার যদি 1 হয় তখন সেই চলকটাকে আমরা সরল রেখার চলক বলি, এই সরল রেখার সমীকরণ বলি। তো এখন সরল রেখা ছাড়া যে রেখাগুলাই আছে, সরল রেখা ছাড়া যে রেখাগুলাই আছে সবগুলো হচ্ছে বক্ররেখা। সরল রেখা ছাড়া বাকি সব রেখা, এইগুলো সবগুলো রেখাই বক্ররেখা, বাকি সবগুলো রেখাই বক্ররেখা। তাহলে আমরা বলতেছি কি সরল রেখা ছাড়া বাকি যে কোনো রেখায় সবগুলো হচ্ছে আমার কি বক্ররেখা সমীকরণ। তো এখন বক্ররেখার মধ্যে নির্দিষ্ট কিছু কি আছে, বক্ররেখার মধ্যে আমাদের নির্দিষ্ট কিছু শেপ আছে, যেমন বৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, পরাবৃত্ত আছে। এগুলো হচ্ছে আমার বক্ররেখার নির্দিষ্ট শেপ। এই এগুলো ছাড়াও অন্য যে কোনো রেখা, যে রেখাগুলাই আছে সবগুলোকে একটা সাধারণ সমীকরণের সাহায্যে কি করা যায়, প্রকাশ করা যায়। সেই সমীকরণটা হচ্ছে এখানে আছে, দেখেন x স্কয়ার যোগ by স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ 2sxy যোগ c ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কোনো বক্ররেখার সমীকরণ। যে কোনো কিসের সমীকরণ? বক্ররেখার সমীকরণ। বক্ররেখার সমীকরণটা কি? x স্কয়ার যোগ by স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ 2sxy যোগ c ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা যে বক্ররেখাগুলো আমরা সবাই চিনি সেগুলো হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া, সরল রেখা, এগুলো সবগুলো বক্ররেখা। এগুলা সরল রেখা, এমনি নরমাল সরল রেখা হচ্ছে আমার নরমালি সরল রেখা, কিন্তু কতগুলো আছে জোড়া সরল রেখা। একটা সমীকরণের সাহায্যে দুইটা সরল রেখাকে প্রকাশ করা যায়। ওই জোড়া সরল রেখাগুলোও কিন্তু আমার বক্ররেখার অন্তর্ভুক্ত। আচ্ছা, এই যে এখানে যে বক্ররেখা লিখছি x স্কয়ার যোগ by স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ 2sxy প্লাস c ইকুয়াল টু 0, এই যে বক্ররেখাটা লিখছি এটা কোন ক্ষেত্রে আমাকে বৃত্ত নির্দেশ করবে, অর্থাৎ বৃত্ত হওয়ার শর্ত কি, কি করলে আমরা বৃত্ত পাবো? এই সরলরেখার মধ্যে এই সমীকরণের মধ্যে a এর মান আর b এর মানকে কি হইতে হবে, সমান হইতে হবে। এবং এখানে যে এইচ আছে, এখানে দেখো একটা এইচ আছে, এই এইচ এর মান ইকুয়াল টু 0 হইতে হবে। আর এইচ এর মান 0 হইলে এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ পাওয়া যাবে না, কারণ পুরোটা 0 হয়ে যাবে গিয়ে। তাইলে দেখো a সমান b হতে হবে, a সমান b হতে হবে এবং এইচ এর মান কি হতে হবে, 0 হতে হবে। তখন আমরা কি পাবো, বৃত্তকে পেয়ে যাব, অর্থাৎ এই বক্ররেখাটাকে কি বৃত্ত পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমার মনে রাখতে হবে যে বৃত্ত হওয়ার শর্ত কি, বৃত্ত এই বক্ররেখা যে কোনো বক্ররেখা সমীকরণ, এই সমীকরণে বৃত্ত হওয়ার সত্যটা কি, বৃত্ত হবে যখন সমান বি হবে এবং এস সমান 0 হবে। এই সত্য মেনটেন করলে তখনই বৃত্ত হবে, অন্যথায় এটা বৃত্ত হওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, বৃত্ত হবে তখন এই বক্ররেখাটা দেখতে এরকম হবে। ঠিক আছে, বৃত্ত গেল। এবার আসো, এই সমীকরণটা অর্থাৎ বক্ররেখাটা
পরাবৃত্ত হওয়া সম্পর্কটা কি বা সত্যটা কি? পরাবৃত্ত কখন হবে? পরাবৃত্ত দেখতে এরকম হয় স্যার, এটা হয় অথবা এটা হয় অথবা এটা হয়, এগুলো আলাদা আলাদা পার্ট একসাথে না। অথবা কি উপরে দিয়ে পাশে দিয়ে এটাও হয়, এগুলো সবগুলো আমার কি পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্ত এগুলো হচ্ছে এক একটা, এখানে 4টা পরাবৃত্ত অঙ্কন করছি আমি, কয়টা? 4টা। এই পরাবৃত্ত হওয়ার সত্যটা কি? পরাবৃত্ত হবে কখন? যখন একে বি দ্বারা গুণ করব, একে বি দ্বারা গুণ করব। এখানে যেটা এ আছে, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কয়ারের সহগ। এ বি কে গুণ করলে এস এর বর্গের সমান হবে, এ বি কে গুণ করলে এস এর বর্গের সমান হবে, তখন আমরা পরাবৃত্ত বলবো, অন্যথায় আমরা পরাবৃত্ত বলবো না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পরাবৃত্ত দেখতে এরকম হয়। এবার আসো উপবৃত্ত। উপবৃত্ত দেখতে স্যার এরকম হবে। উপবৃত্ত একটু চ্যাপ্টা ধরনের, কমলা লেবুর মতো। এই উপবৃত্ত হওয়ার সম্পর্ক হচ্ছে কি, সত্য কি, একে বি দ্বারা গুণ করব, একে বি দ্বারা গুণ করে যে গুণফলটা আসবে সেটা এস স্কয়ারের থেকে বড় হবে। যদি বড় হয় তখন সেটা হবে উপবৃত্ত, আর যদি ছোট হয়, একে বি দ্বারা গুণ করার পরে এস স্কয়ারের যদি ছোট হয় তখন হবে অধিবৃত্ত। অধিবৃত্ত দেখতে এরকম হয়, মানে এই দুটো মিলে একটা অধিবৃত্ত। হ্যাঁ, এই দুটো মিলে একটা অধিবৃত্ত। এদিকে একটা অসীমতর রেখা আছে, কি আছে? অসীমতর রেখা আছে। আচ্ছা, এগুলো আপনারা কনিক্স অধ্যায়ে বিস্তারিত পড়বেন। সেকেন্ড পেপারে কনিক্স একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে বিস্তারিত পড়বেন। তাইলে কি কি বলছে এতক্ষণ পর্যন্ত একটু যদি আমরা রিভিউ করি, দেখেন এটা হচ্ছে আমার সরলরেখা সাধারণ সমীকরণ, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সরলরেখা সাধারণ সমীকরণ। আর এটা হচ্ছে যে কোনো বক্ররেখা, বক্ররেখাটা যে কোনো হতে পারবে। যে কোনো বক্ররেখার সমীকরণ হচ্ছে কি, এক্স স্কয়ার যোগ বি ওয়াই স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ 2hxy যোগ c ইকুয়াল টু 0, অর্থাৎ মুখস্থ রাখতে হবে বক্ররেখার সাধারণ সমীকরণ কোনটি, মুখস্থ রাখতে হবে। এখন কোন কোন ক্ষেত্রে সেটা কি কি নির্দেশ করতেছে এটাও মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, যখন বৃত্ত নির্দেশ করবে তখন a সমান b হবে, তারপর এস ইজ ইকুয়াল টু 0 হবে। এস ইজ ইকুয়াল টু 0 হলে এটা গায়েব হয়ে যাবে গিয়ে এ আর বি এর চলকগুলো, অর্থাৎ এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের চলকগুলো কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে গেল গা বৃত্ত হওয়া সত্য। পরাবৃত্ত হওয়া সত্য কি? পরাবৃত্ত কখন হবে? যখন এ বি একে বি দ্বারা গুণ করব, একে বি দ্বারা গুণ করব, গুণফল এস স্কয়ারের সমান হবে। যদি এস স্কয়ারের সমান হয় তখন আমার হবে পরাবৃত্ত। যদি এস স্কয়ার থেকে কি এ বি এর গুণফল যদি এস স্কয়ার থেকে কি হয়, বড় হয়, তখন হবে উপবৃত্ত, আর যদি ছোট হয় তখন হবে অধিবৃত্ত। ঠিক আছে, এখন আসো এমসিকিউ। এখন আসো এমসিকিউ তে কেমনে আসবে, পরীক্ষার এমসিকিউ তে কেমনে আসবে। তোমাকে এমসিকিউ তে বলবে, এমসিকিউ তে বলবে 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 6x প্লাস 9y প্লাস 2, এই সমীকরণটা দিয়ে দিয়েছে। এই সমীকরণটা দিয়ে বলতেছে এটি কার সমীকরণ নির্দেশ করতেছে, এই সমীকরণটা কার সেটা বলো। তাহলে তোমাকে আগে, তুমি তো এখান থেকে এ আর বি এর মান, এক্স স্কয়ারের আগে যে আছে, এক্স স্কয়ারের আগে যে আছে সেটা হচ্ছে এ, ওয়াই স্কয়ারের আগে যে আছে সেটা হচ্ছে বি। তো এখন এ আর বি যেহেতু সমান না, তাহলে বৃত্ত হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তুমি এর মান পাচ্ছ কত? এর মান পাচ্ছ, এর মান পাচ্ছ 4, বি এর মান পাচ্ছ 5। আবার এস এর মান আছে, এখানে এস নাই, এস ইজ ইকুয়াল টু কত? 0। এস এর মান পাচ্ছ 0। তাহলে দেখো তো এ আর বি কে গুণ করো, 4 5 20, 20 এ আর বি কে গুণ করলে 4 5 20, অবশ্যই কি 0 স্কয়ার থেকে এটা বড়, 0 স্কয়ার থেকে এটা বড়। তাহলে এটা হবে কি? অবশ্যই এটা উপবৃত্তের সমীকরণ। দেখো, এটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এমসিকিউ তে আসবে তখন তোমাকে দেখাইতে হবে উপবৃত্ত। ঠিক আছে, পারবে তো? আশা করি পারবা। তো দেখো এরপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 2x। এটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট না, এটাও করা যায়, সেম ভাবে করা যায়। দেখো, এই এক্স স্কয়ারের আগে সহগকে, এর মান এক্স স্কয়ারের আগে কেউ নেই মানে কি আছে? 1। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা এই এক্স স্কয়ারের আগে, এক্স স্কয়ারের আগে যে আছে সেটা হচ্ছে এ, অর্থাৎ এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। ওয়াই স্কয়ারের আগে যে আছে সে হচ্ছে বি, অর্থাৎ বি হচ্ছে ওয়াই স্কয়ারের সহগ। ঠিক আছে, এক্স এর সহগ হচ্ছে 2g, এক্স এর সহগ হচ্ছে 2g, 2g হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে 2f, তাহলে 2f হচ্ছে কি? ওয়াই এর সহগ। আর এখানে এক্স ওয়াই যুক্ত পদের আগে আছে 2s, এটা হচ্ছে 2s হচ্ছে এক্স ওয়াই এর সহগ। আর যেটা সি আছে এখানে, সি আছে, সিটাকে আমরা ধ্রুবক বলতেছি, সিটাকে কি বলতেছি? ধ্রুবক বা ধ্রুব পদ। আচ্ছা, তাহলে দেখো এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের আগে কেউ নাই মানে কি আছে? 1 আছে। ওয়াই স্কয়ারের আগে কেউ নাই মানে 1 গুণ অবস্থায় আছে। তাহলে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1, এখানে কোনো a সম্বলিত পদ নাই। এক্স ওয়াই এর
এক্স ওয়াই যুক্ত পদ না থাকার কারণে এস ইজ ইকুয়াল টু 0 হবে। এক্স ওয়াই এ দেখো এক্স ওয়াই যুক্ত পদ 2s এক্স ওয়াই, তো এখন চলক এক্স ওয়াই হচ্ছে কি চলক, চলক তো 0 হতে পারে না, চলক কখনো 0 হতে পারে না, তাহলে 0 হলে হবে এস ধ্রুবক, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, এস ইজ ইকুয়াল টু 0, তাহলে এস ইজ ইকুয়াল টু যদি 0 হয় তবেই এক্স ওয়াই যুক্ত কি হবে পদটা 0 হয়ে যাবে গিয়ে, অন্যথায় 0 হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে দেখো তো এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, তাহলে এর মান পাইছে বি এর মান পাইছে এস এর মান পাই গেছে, এ বি কে গুণ করো, এক একে এক, তাহলে এক অবশ্যই 0 চাইতে বড়, তাহলে আবার এবি এটা উপবৃত্ত হওয়ার কথা, এটি সত্যানুসারে কি হওয়ার কথা, উপবৃত্ত হওয়ার কথা, কিন্তু এখানে উপবৃত্ত হবে না, এটা একটা টুইস্ট, ঠিক আছে, এটা কি হবে না, সেজন্য এটা আমি স্টার দিয়ে রাখছি, দেখো এটা আমি স্টার দিয়ে রাখছি, এটা খেয়াল রাখবা, এটা আমরা সবাই এই কন্ডিশন অনুসারে উপবৃত্ত লিখে দেব, বাট কি এটা উপবৃত্ত হবে না, তাহলে এটা কি হবে দেখো, কিন্তু এটি যেহেতু এখানে একটা কথা হচ্ছে যে a ইজ ইকুয়াল টু বি এবং s ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বৃত্তের সত্য হয়ে গেছে, তাই এটি উপবৃত্ত হবে না, এটি হবে কি বৃত্ত, এটা সবাই ভুল করে, এই এমসিকিউটা সবাই ভুল করে, সবাই আবার ভালোভাবে মনোযোগ দাও, আবার ভালোভাবে মনোযোগ দাও। এটা সাধারণত দেখা যাচ্ছে যে a এর মান ইজ ইকুয়াল টু 1, b এর মান ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, s ইজ ইকুয়াল টু কত 0, তাহলে আমরা জানি a আর b যদি সমান হয় এবং s এর মান যদি 0 হয় তবে সেটি কি হবে, তবে সেটি বৃত্ত নির্দেশ করবে, কিন্তু এখানে a আর b এর মান যদি সমান না হইতো তখন, অর্থাৎ মনে করো a আছে 1 b আছে 2, তখন a আর b তো সমান হবে না, সেই ক্ষেত্রে হবে যে সেটা উপবৃত্ত, সেই ক্ষেত্রে হয়তো যে সেটা উপবৃত্ত, কিন্তু এটা উপবৃত্ত, এটি সত্যানুসারে উপবৃত্ত হওয়ার কথা হলেও এটা কিন্তু উপবৃত্ত না, এটা উপবৃত্ত না, এটা হবে আমার বৃত্ত, এটা আমার হবে বৃত্ত, কেন বৃত্ত বুঝে গেছে, কারণ বৃত্তের জন্য আমার যে কন্ডিশন a ইজ ইকুয়াল টু b s ইজ ইকুয়াল টু 0 এটা মেইনটেইন করতেছে, সেজন্য এটা হবে কি বৃত্ত। আচ্ছা, এবার আসো 41 নাম্বার পেজে যে ম্যাথটা দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার প্লাস kx প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 বৃত্ত নির্দেশ করলে কে এর মান নির্ণয় করো। এই ম্যাথটা সৃজনশীলে 2 নম্বরে আসে, সৃজনশীলের কোথাও কততে আসে 2 এ আসে, আবার মাঝে মাঝে সৃজনশীলে এমসিকিউতে দিয়ে দেয়, এমসিকিউতে দিয়ে দিলে তোমাদের কপাল খারাপ আর কি, কারণ অনেক বড় একটা ম্যাথ এমসিকিউতে দিয়ে দিয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কোথায় আসে, কোথায় আসে, বেশিরভাগ ক্ষেত্রে আসে স্যার, বেশিরভাগ ক্ষেত্রে আসে স্যার ইয়াতে আমাদের সৃজনশীলের ক নাম্বার ম্যাথে, সৃজনশীলের কত নাম্বার ম্যাথ, ক নাম্বার ম্যাথে। আসো কেমনে করব, আগে কেমনে করব, আগে দেখো এখানে যে বৃত্ত নির্দেশ করে, তোমাকে অলরেডি এটা বলেছি এটা একটা বৃত্ত, এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ, আগে এটাকে ভেঙে ফেলবা, এটাকে আগে কি করে ফেলবা, ভেঙে ফেলবা, তাহলে দেখো তো a প্লাস বি প্লাস এখানে প্লাস, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম দেখো x প্লাস মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার, তাহলে এটাকে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রে ফেলতে পারি, সূত্রটা কি ছিল আমাদের ছোটবেলার সূত্র ছিল a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2ca, এই সূত্র ছিল, এই সূত্রে ভেঙে ফেলি, তাহলে x কে বাংলা x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার সমান y স্কয়ার 3a স্কয়ার সমান 9, 2ab 2 প্লাস মাইনাস 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 2xy, আবার প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6y, আবার প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6x পেয়ে গেছি, তাহলে এটা হয়ে গেছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে মাইনাস কেন, এখানে একটা মাইনাস আছে সেজন্য, তুমি যখন মাইনাস সহ গুণ করবে তখন প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে গুণ করো, এটা দিয়ে এটা একবার গুণ, 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 তাহলে kx y গুণ করলে kx y মাইনাস প্লাস মাইনাসে মাইনাস kx এর সাথে 1 গুণ করলে আসবে মাইনাস kx। আচ্ছা, আবার 2 এর সাথে y গুণ করলে হবে 2y, আবার প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে হবে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে একটু ছোট যদি বানিয়ে ফেলি, ছোট বানাই ফেলা যায়, আবার ছোট না ফেলাইও করা যাবে, আর একটু দেখি, তাহলে এই দেখো এটাকে আমরা ছোট বানাই ফেলি, দেখো এক্স স্কয়ার, এটাকে এরপরে লাইনটা লিখতেছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো তো 2gx 6x প্লাস এক্স, এখান থেকে যদি কমন নাও 6 মাইনাস কে এক্স, তারপর ওয়াই যদি কমন নাও
প্লাস 2 মাইনাস 6y, তারপর এক্স ওয়াই যদি কমন নাও প্লাস কে মাইনাস 2 এক্স ওয়াই, তারপর কি আছে 2 হচ্ছে 7 প্লাস 7 ইকুয়াল টু 0, প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা একটা কি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি এই সমীকরণটাকে সাজাইছি আর কি। সাজানোর পরে দেখো তো এখানে এক্স স্কোয়ারের আগে কি আছে, এটা একটা তোমাকে বলছে এটা একটা বৃত্তের সমীকরণ। এটা যদি বৃত্তের সমীকরণ তাহলে কে এর মানটা বের করতে বলছে, তো কে এর মান বের করা একদম ইজি। দেখো এখানে এর মান পাচ্ছ 1, বি এর মান পাচ্ছ কত 1, তাহলে দেখো 1 1 সমান, তাহলে এজ ইকুয়াল টু বি পেয়ে গেছো। আচ্ছা, এজ ইকুয়াল টু বি পেয়েছো। তারপরে দেখো তো এখানে বৃত্তের সমীকরণে আমরা যেটা সাধারণ সমীকরণ থেকে শিখছি কোনটা, এই যে দেখো তো একটা জিনিস, এই যে বৃত্ত হইতে হইলে এখানে 2s xy যুক্ত যে পদটা আছে সেখানে s এর মান 0 হবে। তাহলে 2s xy, এটা s এর মান যদি 0 হয় তাহলে এই পদ পুরোটা 0 হয়ে যাবে গিয়ে। হ্যাঁ, s এর মান যদি 0 হয় তাহলে 0 হলে তখন তো আর এই পদটা থাকতেছে না। ঠিক তেমনি এখানে এটাকে এই দ্বিঘাত সমীকরণের সাথে এটাকে যখন তুলনা করব, তাহলে xy যুক্ত পদ যেটা আছে xy এর সাথে এই k - 2টা তোমার 2s এর সমান হবে। k - 2টা কার সমান হবে, 2s এর সমান হবে। তাহলে দেখো এবার, তাহলে দেখো এক্স ওয়াই যেটা, তাহলে আমরা বৃত্তের জন্য জানি, তাহলে এখানে কে মাইনাস টুটা কার সমান হবে, 2s এর সমান হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রে s এর মান আমরা জানি, বৃত্তের ক্ষেত্রে s এর মান 0। তাহলে এ কে-2 ইজ ইকুয়াল টু কত, 2 × 0 = 0। তাহলে কে এর মান পাচ্ছি কত, কে এর মান পাচ্ছি 2, কে এর মান পাচ্ছি কত 2, এই পড়ে গেছে এখানে। তাহলে কে এর মান পাচ্ছি 2। তো আপনি আমাকে বলেন তো পারবেন কিনা সৃজনশীল আসলে, হ্যাঁ করতে পারবেন নাকি বুঝেন নাই? ইজি, কিন্তু ম্যাথটা ইজি। আবার বলি, তোমাকে যখন বৃত্ত নির্দেশ করবে বলে দিচ্ছে, তখন এক্স ওয়াই এর সাথে যে পদটা থাকবে সেটা 2s এর সমান হবে। এইটার সাথে তুলনা করলে আমরা পাবো কার সাথে, ওই বৃত্তের সাধারণ সমীকরণ, অর্থাৎ এটার সাথে যখন তুলনা করব যে কোনো বক্ররেখার সাধারণ সমীকরণ, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ, তাহলে এক্স ওয়াই এর আগে আছে k-2 আর এখানে আছে 2s, তাহলে এক্স ওয়াই এর আগে যে k-2 আছে সেটা 2s এর সমান। তাহলে s ইজ ইকুয়াল টু কত হবে, s ইজ ইকুয়াল টু আমার 0 হবে। s ইজ ইকুয়াল টু আমার কি হবে, 0 হবে। s ইজ ইকুয়াল টু 0 হলে আমি ক্যান মান এই জায়গায় 2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ক্যান মান কত পেয়ে যাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। আশা করি পারবা, একদম সিম্পল। এরপরেও না বুঝলে আমাকে বলবা। আচ্ছা, এরপরে আসো আরেকটা সৃজনশীলের ক নাম্বারে আসে এই কোশ্চেনটা, বা এই ধরনের কোশ্চেন ক নাম্বারে আসে। তো দেখো, a(x² + 2bxy - 2y² একটি বৃত্ত নির্দেশ করলে a আর b এর মান নির্ণয় করো। একটি কি নির্দেশ করলে, বৃত্ত নির্দেশ করলে a আর b এর মান নির্ণয় করো। এটি একটি বৃত্ত নির্দেশ করতেছে, এটা একটি কি করতেছে, বৃত্ত নির্দেশ করতেছে। তাহলে বৃত্ত নির্দেশ করলে দেখো তো এখানে যেটা b এর মান, বৃত্তের মধ্যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারে না, সেটা আমরা আগের অঙ্কতেও বুঝতে পারছি যে বৃত্তের ক্ষেত্রে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। তাহলে এক্স ওয়াই এর আগে কে আছে 2s, তাহলে এখানে এক্স ওয়াই এর আগে কে আছে 2b। আচ্ছা, এখানে এক্স ওয়াই এর আগে, তাহলে এখান থেকে বৃত্তের ক্ষেত্রে s এর মান কত হয়, 0। বৃত্তের ক্ষেত্রে s এর মান 0 হয়, তাহলে 2 × 0 = 0, আর এখানে হচ্ছে 2b। তাহলে আমিও b এর মান পেয়ে গেছি এই জায়গায় 0। তাহলে এই সমীকরণে b এর মান কত পাইছি, 0। এটা একটা বৃত্ত নির্দেশ করলে 2b = 0 হতে হবে, b = কত হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম অলরেডি। এবার x², বৃত্তের আরেকটা সূত্র শিখছিলাম যে কি, x² এর সহগ এবং y² এর সহগ কি হবে, সমান হবে। তাহলে এখানে x² এর সহগ কে আছে a, আর এখানে y² এর সহগ আছে -2। যদি বৃত্ত হইতে হয় তাহলে a = -2 হইতে হবে, b = -2 হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটা সমান এটা, এই আমার आंसर চলে আসছে। আবার স্কয়ার সহগ -2 পারবা, একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল, কোনো কঠিনই কিছু নাই এখানে। কতে আসে এগুলো, সৃজনশীলের কতে। আচ্ছা, আসো এরপরে 43 নম্বর পেজে কি বলছে। 43 নম্বর পেজে বলছে আমার এই y = mx + c, এটা একটা সরলরেখা সমীকরণ। y = mx + c, এখানে হচ্ছে কি, c হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ, অর্থাৎ y অক্ষে কি পরিমাণ অংশ খণ্ডন করে সেটা হচ্ছে আমার c এর মান। y অক্ষে কি পরিমাণ অংশ খণ্ডন করে সেটা হচ্ছে আমার কিসের মান, c এর মান।
আচ্ছা, তাহলে সেটা এই y = mx + c এর গ্রাফ হবে এরকম। আচ্ছা, এবার দেখো একটা গ্রাফ দেখবো আমরা এই জায়গায় একটা গ্রাফ দেখবো। এটা দিয়ে আমার সিকিউ হয়, এটা দিয়ে একটু বুঝতে হবে। মনে করো এটা আমার একটা এক্স অক্ষ, এটা হলো আমার একটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হলো আমার একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো গিয়ে আমার বৃত্ত, আর যার কেন্দ্র হচ্ছে এটা। কেন্দ্রকে আমরা সাধারণত -g, -f দ্বারা প্রকাশ করি, -g, -f। আচ্ছা, এই যে কেন্দ্র, এই যে এখানে যে বৃত্তের কেন্দ্র লিখছি, এই কেন্দ্রটা মানে হচ্ছে প্রথম -g হচ্ছে ভুজ, -f হচ্ছে কি কোটি। -g হচ্ছে ভুজ, -f হচ্ছে কি কোটি। তাহলে এই -g পর্যন্ত যেতে হলে এখানে মূল বিন্দু থেকে যেতে হবে এতদূর পর্যন্ত, আমার আগে এতটুকু আসতে হবে, এতটুকু কিন্তু -g এর সমান। তারপর এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত উঠতে হবে, সেটা হচ্ছে আমার -f এর সমান। বুঝে গেছে? তাহলে কেন্দ্র থেকে যে এতটুকু পর্যন্ত আসতে হবে ওইটাকে আমরা -g বলতেছি। আবার এই বিন্দু থেকে আবার কেন্দ্র পর্যন্ত যেতে হলে সেটাকে আমরা -f বলতেছি। এবং কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, এটা দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজের মতো উৎপন্ন হয়েছে না? তাহলে এটা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ বর্গ স্কয়ার, জি স্কয়ার যোগ এফ স্কয়ার লেখা যায় এই দূরত্বটা, ঠিক আছে? এখানে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে -g হচ্ছে আমার ভুজ, -f হচ্ছে আমার কোটি। আচ্ছা, তাহলে -g হচ্ছে এই মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত আসলে আমি -g পাবো, অর্থাৎ কেন্দ্রের ভুজকে পাবো। কাকে পাবো? কেন্দ্রের ভুজকে পাবো। আবার এই ভুজ থেকে এই সি পর্যন্ত উঠতে আমি কোটিকে পাবো। আর ও হচ্ছে 0 মূল বিন্দু, 0 0 মূল বিন্দু। তাহলে একটা জিনিস দেখো, কেন্দ্র সি হচ্ছে -g, -f, এখানে -g দ্বারা বোঝাচ্ছে কেন্দ্রের ভুজ, -f দ্বারা বোঝাচ্ছে কেন্দ্রের কোটি। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমাকে বলে যে ব্যাসার্ধ বের করো, তাহলে আমরা তো জানি ব্যাসার্ধ সূত্র কি, √g² যোগ f² - c। এটা হচ্ছে আমার ব্যাসার্ধের মান, r সমান √g² যোগ f² - c। এটা কিন্তু f, হ্যাঁ এটা হচ্ছে f, g² যোগ f² - c। এটা হচ্ছে আমার কেন্দ্রের বৃত্তটার কি, বৃত্তটার ভুজ, কি বলে ব্যাসার্ধ। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করব আমরা, একটা সমীকরণের মধ্যে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মধ্যে দেখো তো এখানে x² যোগ y² যোগ 2gx যোগ 2fy যোগ কত আছে, c আছে। এটা কেন আছে? এখানে যে একটা c দেওয়া আছে, দ্বিঘাত মানে হচ্ছে বৃত্তের সমীকরণ যে x² যোগ y² যোগ 2gx যোগ 2fy প্লাস c, এই সিটা কারণ কি, এই সিটা ধ্রুবকের তাৎপর্য কি, এই সিটা কেন দেওয়া হয়? হ্যাঁ, x² y² যোগ 2gx যোগ 2fy প্লাস c, এই সিটা কেন দেওয়া হয়, এটাকে কেন দেওয়া হবে সেটা কিভাবে লিখবো আমরা? দেখো, এবি বৃত্তের স্পর্শক, এটা এই সি এর তাৎপর্যটা, মানে সিটা না দিলে কি, কেন কি হবে, বা দিলে কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো এবি একটি কি, এটা হচ্ছে আমার একটা সার্কেল বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে -g, -f। আর এবি হচ্ছে কি, এবি হচ্ছে একটা স্পর্শক, এবি বৃত্তের একটা স্পর্শক। স্পর্শক মানে কি, যেটা স্পর্শ করে যাবে, মনে করো এইভাবে স্পর্শ করে যাবে, এখান থেকে যে এদিক দিয়ে বের হলে সেটাকে বলে যে ছেদক। আমি ছেদ করতেছি না, আমি স্পর্শ করে চলে যাচ্ছে, এই টাচ করে চলে যাচ্ছে, সেটা হচ্ছে স্পর্শক। এবি বৃত্তের স্পর্শক, আর ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি এবি হচ্ছে কি বৃত্তের একটা স্পর্শক। আর ব্যাসার্ধ এ মূলবিন্দু, আর এ হচ্ছে কি মূলবিন্দু। তাহলে এখানে দেখো তো, এ থেকে বি এর দূরত্বকে যদি আমি এক্স বলি, এ থেকে বি এর দূরত্বকে কি বলতেছি, এ থেকে বি এর দূরত্বকে এক্স বলতেছি। তাহলে এখান থেকে কি একটা কথা বলা যায় না, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজে কি আছে, এসি, এসি স্কয়ার সমান ভূমিতে আছে এক্স স্কয়ার, আর ব্যাসার্ধতে আছে আর স্কয়ার। তাহলে এক্স স্কয়ার যোগ আর স্কয়ার সমান এসি স্কয়ার, ঠিক আছে? তাহলে এক্স স্কয়ার যোগ আর স্কয়ার, এই দেখো এসি এর মান কত, এসি এর মান হচ্ছে অধিভুজ স্কয়ার যোগ ভূমি স্কয়ারের লম্ব। দাঁড়াও একটু বুঝাই তোমাদেরকে, লিখে লিখে বুঝাইতে হবে, নাহলে এটা গোলাই ফেলবা না। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা আছে এবি স্কয়ার যোগ বি সি স্কয়ার সমান এ সি স্কয়ার, এ সি স্কয়ার।
তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এসি এটা হচ্ছে আমার অতিভুজ, আর এ বি হচ্ছে কত এক্স, এক্স স্কয়ার। বিসি মানে কি, বিসি মানে হচ্ছে যে আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধর ক্ষেত্রে সূত্রটা কি শিখছি আমরা, রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি, এটা হচ্ছে বিসি ব্যাসার্ধ স্কয়ার। তারপর এসি, দেখো তো এসি এই একটু আগে মানে ম্যাথ করার আগে আমরা যেটা বলছিলাম ও থেকে সি মানে কি, এই অতিভুজের মানটা কত, রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার না, এটা যদি আমার মাইনাস জি এটা মাইনাস এফ হয় তাহলে এটা অতিভুজের মান কত হবে, রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার। তাহলে সেই কাজটা আমরা এখানে করি, অতিভুজ সমান এখানে কত, অতিভুজ হচ্ছে এসি, তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এক্স স্কয়ার যোগ আর স্কয়ার হবে আর কি। আচ্ছা সরি, এটা হচ্ছে যে এসি, এসি কই, এসি অতিভুজ স্কয়ার, ঠিক আছে ঠিক আছে। এই দেখো দেখো এখানে আমরা এই কেন্দ্র থেকে বিন্দুর অতিভুজের যে দূরত্বটা মানে অ্যাকচুয়ালি লেন্থ যেটা সেটা হচ্ছে রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার পাইছি। তাহলে এখানে কেন্দ্র থেকে এই বিন্দুর যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা পাবো জি স্কয়ার যোগ এফ স্কয়ার রুট ওভার দিয়ে, আর উপরে আছে বর্গ শেষ। এবার বর্গ করলে রুট যাবে গা, এই রুট যাবে গা, রুট চলে গেলে দেখো তো এখানে এটার করতেছি না, এক্স স্কয়ার যোগ জি স্কয়ার যোগ এখান থেকে রুট চলে গেলে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি, আর এখান থেকে রুট চলে গেলে জি স্কয়ার যোগ এফ স্কয়ার। তো এখান থেকে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে পাবো এক্স স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0, এক্স স্কয়ার সমান সি, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার সি, প্লাস মাইনাস আসবে প্লাস মাইনাস রুট সি, বাট কি এখান থেকে ধনাত্মকটা নেওয়া হয়েছে, কারণ ধনাত্মকটা কেন নেওয়া হয়েছে, কারণ এই জায়গায় আমার এক্স দ্বারা দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব নেগেটিভ হয় না সেটা বোঝানোর জন্য। আচ্ছা, অর্থাৎ বৃত্তের সমীকরণের ধ্রুবক সি এখান থেকে আসে, বৃত্তের সমীকরণে যে একটা ধ্রুবক সি আমরা দিই, ধ্রুবক সি জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি, এর তো এই এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ 2জি যোগ 2f প্লাস সি, এই সিটার উৎপত্তি হয়েছে কিন্তু এইভাবে। এটা আমার কোনো ম্যাথে আসবে না বা ম্যাথ করার সময়ও ওরকম দেখবা না, মানে এরকম কোনো ম্যাথ পাবা না। তবে তবে এটা একটা জাস্ট বোঝার জন্য আমাদের বেসিক আর কি, ঠিক আছে, এটা আমার বোঝার জন্য লাগবে, বোঝার জন্য লাগবে। আচ্ছা আসো এরপর, এই ম্যাথটা কিন্তু এটা কিন্তু একটা ম্যাথ, এটা পরীক্ষায় আসে, এটা একটা ম্যাথ, এটা পরীক্ষায় আসে। দেখো এখানে আছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এখানে এক্স এক্স প্রাইম, এখানে হচ্ছে সি হচ্ছে কেন্দ্র, এখন ও থেকে এ এর দূরত্ব হচ্ছে 3, ও থেকে বি এর দূরত্ব হচ্ছে 5, ঠিক আছে, ও থেকে এ এর দূরত্ব হচ্ছে 3, ও থেকে বি এর দূরত্ব হচ্ছে কত 5। তাহলে একটা জিনিস খেয়াল করো তো এখানে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমার ও থেকে এ এর দূরত্ব আর ও থেকে বি এর দূরত্ব হয়, এটা ও, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হলো সি, এটা হলো আমার বি। তাহলে দেখো এক্স অক্ষের উপর এখান থেকে ও এ সমান 3, এক্স অক্ষের উপর কার মান 0, কোণের মান 0, তাহলে এখান থেকে বিন্দুটা এ বিন্দুটা পেয়ে গেছি 3,0। আবার ওয়াই অক্ষের উপর কার মান 0, ভুজের মান 0, তাহলে এই 0, ও বি, ও এ সমান 3, ও বি সমান কত 5, তাহলে ও বি দূরত্ব যদি 5 হয় তাহলে ও বি এর স্থানাঙ্ক হবে 0,5, 0,5। তাহলে দেখো ও এ সমান 3 একক, ও বি সমান 5 একক হলে ও এ বি এর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে ও ও ও হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর স্থানাঙ্ক কত 0, 0,0, ঠিক আছে। তাহলে আমি স্থানাঙ্কগুলো পেয়ে গেছি, তাহলে সরল রেখার জ্ঞানগুলো এখানে কাজে লাগবে। দেখো ও মূলবিন্দু বলে ও হচ্ছে 0,0, এখন এ বিন্দু স্থানাঙ্ক কত পাবো 3,0, 3,0 কেন, এক্স অক্ষে ওয়াই এর মান 0 হয়, কার মান 0 হয় এক্স অক্ষে, এক্স অক্ষে আমার ওয়াই এর মান 0 হয়, তাহলে কোটি 0, এই দেখো ও এ কোটি 0, আর এক্স এখানে 3 কিভাবে লিখছি, 0 থেকে এ এর দূরত্ব হচ্ছে 3, অর্থাৎ ভুজের দূরত্ব হচ্ছে 3, সেজন্য 3,0, ঠিক আছে। আর যদি 0 বি এর স্থানাঙ্ক যে 0,5 লিখছি, এটা কিভাবে লিখছি, মূলবিন্দু ওয়াই অক্ষের উপর ভুজের মান 0, সেজন্য 0, কোটির ভুজ এক্স এর মান 0, আর কেন 0, কারণ ওয়াই কে ভুজের মান 0 বলে, আর 5 হচ্ছে কি 0 থেকে কত দূর দূরত্ব, বি বিন্দু দূরত্ব 5, সেজন্য 0,5। তাহলে এই তিনটা বিন্দু ফাইন্ড আউট করতে পারছি, এগুলো ফাইন্ড আউট করতে পারাটাই হচ্ছে মেইন, ম্যাথ করার সময় এগুলো কাজে লাগবে। আচ্ছা আরেকটা সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন সলভ করব, ঠিক আছে, 2 নাম্বারের জন্য আর কি।
যদি এক্স স্কোয়ার যোগ 2 মাইনাস বি এক্স ওয়াই যোগ 3y স্কোয়ার মাইনাস 6bx প্লাস 30y প্লাস 6b ইকুয়াল টু 0 হয়, সমীকরণটি একটি যদি বৃত্ত বা বিন্দু বৃত্ত নির্দেশ করে, তবে a স্কয়ার যোগ b স্কয়ারের মান কত এটা বের করতে বলছে। a স্কয়ার আর b স্কয়ারের মান কত এটা বের করতে বলছে আপনাকে। কেমনে করব আমরা এটা? দেখো a ইকুয়াল টু x স্কয়ার, যেহেতু এটা বৃত্ত নির্দেশ করতেছে তাহলে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কি হবে? সমান হবে। x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হবে। তাহলে খেয়াল করো, তাহলে y স্কয়ারের সহগ 3, তার মানে কি এর মানও কত হবে? 3। আচ্ছা, যেহেতু বৃত্ত নির্দেশ করতেছে সেহেতু xy যুক্ত কোনো পদ থাকতে পারবে না, অর্থাৎ xy যুক্ত কোনো পদ থাকতে না পারলে 2 b সমান 2s, s ইকুয়াল টু 0, 2s 2 b, xy এর আগে কি আছে? 2 b, s এর আগে কি আছে? 2s, তাহলে এটা সমান এটা হবে, তাহলে 2s এর মান হবে 0, 2 b এই জায়গায় b এর মান পাচ্ছি কত? 2, b এর মান কত পাচ্ছি? 2, এর মান পাইছো, b এর মান পাইছো, এবার বর্গ করে যোগ করে দাও, শেষ आंसर, একদম পানিবাদ। আচ্ছা, এরপর আরেকটা সৃজনশীলের ক নম্বরের প্রশ্ন, যে a x স্কয়ার যোগ b y স্কয়ার। দেখো এই এখন তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে a x স্কয়ার যোগ b y স্কয়ার ইকুয়াল টু c সমীকরণটি একটি বৃত্ত কখন নির্দেশ করবে, অর্থাৎ সত্য কি সত্য আরোপ করলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। সেটা কেমনে করব? আমরা জানি বৃত্তের জন্য a ইকুয়াল টু b হয়, তাহলে এখানে b কে ডিভাইড বাই করে দাও, a ডিভাইড বাই b ইকুয়াল টু 1, তাহলে a ডিভাইড বাই b যখন হবে তখন আমরা সেটা কি বৃত্ত নির্দেশ করবে। এটা একটা এমসিকিউ এর জন্য কি মাথায় রাখবে, ঠিক আছে? এমসিকিউ বা কতে আসতে পারে যে a ডিভাইড বাই b এটা কখন বৃত্ত নির্দেশ করবে? যখন a ডিভাইড বাই কি হবে? b ইকুয়াল টু 1 হবে। আচ্ছা গেল গা। তারপর আসো একটা বিন্দু বৃত্তের সমীকরণ বিন্দু বৃত্ত মানে হচ্ছে, দেখো এখানে যদি আমি একটা বিন্দু অঙ্কন করি, কি কি অঙ্কন করছি? একটা বিন্দু আঁকছি। কি আঁকছি? একটা বিন্দু। এই বিন্দুটাও কিন্তু একটা বৃত্ত। এই বিন্দু সেজন্য এটার নাম হয়েছে বিন্দু বৃত্ত, মানে যেটার ব্যাসার্ধ খুব জুম করে দেখতে হবে, অন্যথায় দেখা যাবে না। তো এরকম বিন্দু বৃত্তের সমীকরণ কত? এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়াল টু জি ইকুয়াল টু 0, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 কে আমরা বিন্দু বৃত্তের সমীকরণ বলে থাকি। গেলগা। সি এর মান কত হলে এই সমীকরণটি একটি বৃত্তটি একটি বিন্দু বৃত্ত নির্দেশ করবে? সৃজনশীলের ক নম্বরে আসবে, এগুলো ক নম্বরের প্রশ্ন, যে সি এর মান কত হলে এই সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটার সি এর মানটা তোমাকে বের করতে বলছে, যেটা একটা বিন্দু বৃত্ত নির্দেশ করবে। আচ্ছা, এখান থেকে জি এফ সি বের করো আগে। জি এর মান কত? জি এর মান হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই 2, এক্স এর সহগ ডিভাইড বাই 2 4, 8 ডিভাইড বাই 2 সমান 4, ওয়াই এফ এর মান হবে ওয়াই ডিভাইড বাই ওয়াই এর সহগ ডিভাইড বাই 2, -6 ডিভাইড বাই 2 সমান -3, তাহলে জি পাইছো, এফ পাইছো। সি এর মান জানো না, সি এর মান বের করতে হবে তোমাকে। বিন্দু বৃত্তের ক্ষেত্রে সত্য, কারণ ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0, কারণ এই বিন্দু বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ বের করা যায় না, কারণ খুবই ছোট, খুবই ছোট। তো যখন বিন্দু বৃত্তের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে বিন্দু বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হয়? বিন্দু বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0 হয়, আর ইকুয়াল টু 0 হয়, আর ইকুয়াল টু 0 হয় বিন্দু বৃত্তের। এটা সত্য বিন্দু বৃত্তের ক্ষেত্রে, বিন্দু বৃত্তের ক্ষেত্রে, বিন্দু বৃত্তের ক্ষেত্রে, বিন্দু বৃত্তের ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে আমরা জানি বিন্দু বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0, আবার ব্যাসার্ধ সমান জানি রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আর এর মান 0, এদিকে বর্গ করো, এখানে জি এর মান বসাও, এফ এর মান বসাও, সি এর মান বের করবে, শেষ। সি এর মান আসবে 25। এটা হলো তোমার আনসার, এটা হলো কি তোমার আনসার। আশা করি পারবা। এরপরে আসো, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র বলে দিয়েছে এবং ব্যাসার্ধ বলে দিয়েছে। তোমাকে আর এখানে চিন্তা করতে হবে না, কেন্দ্র বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে। তুমি এটাকে চাইলে x মাইনাস এস হোল স্কয়ার যোগ y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার এভাবেও করতে পারো, অথবা জিএফসি বের করেও করতে পারো। তাহলে দেখো এখানে যদি কেন্দ্র বের করো মাইনাস জি, এটা হচ্ছে মাইনাস এফ, তাহলে জি আর এফ এর মান হবে 4, -3, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে গিয়ে। ব্যাসার্ধের ক্ষেত্রে আর এর মান জানি দিয়ে দিচ্ছে আর 5, তাহলে রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি, এখান থেকে সি এর মানটা বের করবে। সি এর মানটা বের করলাম, বর্গ করে যোগ বিয়োগ করে সি এর মানটা বের করলাম। এখন সি এর মান পাইছে, তো এখন আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইকুয়াল টু 0, সেখানে জি এফ সি তিনটার মান বসে দাও, হয়ে যাবে গিয়ে, এটা চলে আসবে। তুমি চাইলে এইভাবেও করতে পারবা, অথবা এই সূত্রেও ফেলতে পারবা, যে x মাইনাস এস হোল স্কয়ার যোগ y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই সূত্রে ফেলে দাও, এই সূত্রে ফেলে দিলেও হবে, এই সূত্রে এইভাবে করলেও হবে, তোমার যেটা মনে চাই, তোমার যেটা মনে চাই।
আচ্ছা, এরপরের ম্যাথে দেখো 3, -10 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 11, -16 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে তোমাকে এমন একটা বৃত্ত বলছে যার কেন্দ্র হচ্ছে 3, -10 আর একটি বৃত্ত এই যে কোনো একটা বিন্দু 11, -16 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে 11, -16 বিন্দু দিয়ে অতিক্রম করতেছে যার কেন্দ্র হচ্ছে 3, -10। এবার বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটার সমীকরণ, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই দুইটা বিন্দুকে যদি যোগ করি যে দূরত্বটা পাবো সেটা ব্যাসার্ধের সমান। এই দুইটা বিন্দুকে যোগ করলে যে দূরত্বটা পাবো সেটা ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধের সমান হলে তোমার কাছে দুইটা বিন্দু আছে, তাহলে এবি দূরত্ব, ছোটবেলায় একটা সূত্র শিখছিলা, x2 - x1 হোল স্কয়ার যোগ y2 - y1 হোল স্কয়ার। এটা কি আমাকে দেখাই দিতে হবে কেমনে আসছে? হ্যাঁ, 9-10 থেকে পড়ে আসতেছো এই সূত্রটা। দুইটা বিন্দু দিয়ে দিলে ওইটার দৈর্ঘ্য বের করবা, আর এই দৈর্ঘ্য এবি দৈর্ঘ্যটাই হলো তোমার ব্যাসার্ধ আর এর সমান। তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে গেছো, আবার এদিকে কেন্দ্র তোমাকে দিয়ে দিয়েছে। তাই এবার বৃত্তের সমীকরণ বানানোর জন্য তোমাকে আটকাই কে? আমি আটকাবো নাকি স্যার আটকাবে? কেউ আটকাবে না, তুমি নিজেই একাই 100 হয়ে যাবে। এখন বের করে ফেলবা x - s হোল স্কয়ার যোগ y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। তুমি চাইলে এটাকে ভেঙেও ফেলতে পারবা, এতটুকু রাখতে পারবা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আচ্ছা, আজকের ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে আসতেছি, আর অল্প কিছু ম্যাথ আছে, ওগুলো করাই ছুটি দিয়ে দেবো। দেখো এই ম্যাথটা, এখন যে ম্যাথটা করব এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখতেছি। এটা গ নাম্বার বা ঘ নাম্বারে আসবে, মানে 4 নাম্বার মার্কসের জন্য আসবে পরীক্ষা। দেখো কেমনে করছে। 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় এত এবং এত হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তোমাকে একটা ক্ষেত্রফল দিছে, বৃত্তের ক্ষেত্রফল দিছে। বৃত্তের ক্ষেত্রফল দেওয়ার মানে হচ্ছে যে তোমাকে বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে দিছে ইনডাইরেক্টলি। আগে ব্যাসার্ধ বের করো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার সমান এত, এখান থেকে r স্কয়ার, r এর মান পাবা এত 7, ঠিক আছে? r এর মান পেয়ে গেছে, অর্থাৎ আমি পূর্ণ মানটা নিয়েছি r এর, সেটা হচ্ছে কি r, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছো গা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, কি বলছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পাইছো। এত একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয়, দুইটা ব্যাস, বৃত্তের কয়টা ব্যাস? এই বৃত্তের ব্যাস, তুমি ব্যাসার্ধ পেয়ে গেছো, কিন্তু একটা ব্যাস হচ্ছে এরকম, যদিও ব্যাস হয় না, এটা মনে করো এটা একটা ব্যাস, কেন্দ্রে কেন্দ্রে মিলিত হয়েছে দুটোটা। তাহলে বৃত্তের এটার মতো, ঠিক আছে? কিসে? কেন্দ্রে মিলিত হয়েছে। ব্যাসদ্বয় এর ছেদবিন্দু হবে বৃত্তের কেন্দ্র। তাহলে তোমাকে দুইটা ব্যাস, কয়টা ব্যাসের সমীকরণ দিয়ে দিছে? 2x - 3y = 5। এখানে কত? দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা একটা জিনিস এখান থেকে বোঝার আছে, এটা যদি আমার কেন্দ্র হয়, এটা হলো আমার একটা ব্যাস, এটা হলো আমার আরেকটা ব্যাস। তাহলে দুইটা ব্যাস যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটাকে কি বলা হয়? দুইটা ব্যাস যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটাকে বলা হয় ব্যাসার্ধ। দুইটা ব্যাস যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে তোমাকে দুইটা ব্যাসের সমীকরণ দিয়ে দিছে। এই ব্যাসের সমীকরণ হচ্ছে 2x - 3y - 5 = 0, আর এই ব্যাসের সমীকরণ হচ্ছে 3x - 4y - 7 = 0। তো এখন তুমি আমাকে একটা কথা বলবা, ব্যাসদ্বয়ের ছেদবিন্দু হবে বৃত্তের কেন্দ্র, তাইলে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, 2x - 3y - 5 = 0, আরেকটা হচ্ছে কত, 2x - 3y - 5 = 3x - 4y - 7। এই দুইটা সমীকরণকে যখন আমি কি করব, ছেদ করব, দুইটা সমীকরণকে যখন আমি ছেদ করব, যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্দেশ করতেছে। সেটা কি নির্দেশ করতেছে? বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো সমীকরণ আমরা চাইলে ক্যালকুলেটরে করে ফেলতে পারি, ক্যালকুলেটরে সমাধান করে ফেলতে পারি। কেমনে সমাধান করব আমি একটু দেখাই আপনাদেরকে। এই প্রথমে যাবেন ও শিট, না আছে, দেখি ইকুয়েশন, ও সরি, এটা হচ্ছে কত, 82 এস প্লাস, এটা তো আমার কাছে নাই এখন ক্যালকুলেটর এটা। আচ্ছা, ওটা আপাতত এখন আমার কাছে নাই, যেটা আমি সলভ করি সাধারণত ওই আমার 991 এস প্লাস ক্যালকুলেটরটা দিয়ে অথবা এক্সটা দিয়ে, ওইটা এখন আপাতত নাই আমার কাছে। তবে এটা আমরা ক্যালকুলেটরে না করে ইয়াতেও করে ফেলতে পারবো। কিসে? কোথায় করে ফেলতে পারবো স্যার? ওই মুখে মুখে করে ফেলতে পারবো। সেটা আপনারা শিখছেন, ছোটবেলা থেকে শিখে আসতেছেন, বস্ত্র গুণন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপর হচ্ছে কি লৈকিক পদ্ধতি। তো আমরা সাধারণত বস্ত্র গুণনটা বের করব, হাতে কলমে কেমনে করবো আর কি, বস্ত্র গুণন পদ্ধতি শিখাই দিই। যারা পারেন না তারা আবার শিখে নেন। x y 1, যখন আমি চলক দুইটা সেজন্য x y, আরেকটা ধ্রুবকের জন্য 1,
যখন এক্স নেব তখন এক্স কে ডেকে রাখবো, তখন কে থাকবে? ওয়াই এর আগে হচ্ছে -3 আর -7, এভাবে গুণ করো। মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 7 কত? 21, সূত্রের মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 কত? 20 গেল। এবার ওয়াই এর মানটাকে ডেকে রাখবো। আচ্ছা, এক্স এর সময় যখন এক্স কে ডেকে রাখছি তখন গুণ করছে এইভাবে, কিন্তু ওয়াই কে যখন ডেকে রাখবো তখন গুণ করব এই সাইডে, এইভাবে করে গুণ করব। 5 -5 আর 3 -15, 3 × 5 = 15, সূত্রের মাইনাস, তারপর এদিক থেকে 7 × 2 হচ্ছে 14, -14, তারপর এটা ডেকে রাখো। এটা ডেকে রাখলে -4 × 2 কত? 8, সূত্রের মাইনাস। আবার ধ্রুবকের ক্ষেত্রে করার সময় আবার এক্স এর মতো, হুবহু এক্স এর মতো। তাহলে দেখো 4 × 2 কত? 8, -8, সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 8 = 24। একটু ভুল করতেছে মনে হয়। -4 × 2 8, 3, এই দেখছো ভুল করছে। প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 কত? 8, সূত্রের মাইনাস, 3 × 3 = 9, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 9। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এই দেখো, এটাকে যখন ডেকে রাখছি তখন দেখো গুণ হচ্ছে 4 × 2 = 8, প্লাসে মাইনাসে মাইনাস, -8, ক্লিয়ার? তারপর সূত্রের মাইনাস দিছিলাম, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 9, এই ডাইরেক্ট করে ফেলছে প্লাস 9। তাহলে দেখো তো এখন এটাকে কি লেখা যায়? এরপর লেন x ডিভাইড বাই -1 সমান মাইনাসে মাইনাসে প্লাস -1, 1/1, তাহলে হয় x/1 = 1, 1/1 সমান 1 আর কি, x এর মান 1 আর y এর মান হচ্ছে -1, হয় অথবা দিয়ে y এই -1টা ওই পাশে যাও, মাইনাসে মাইনাসে +1। তাহলে আমি যে ছেদবিন্দুটা পাচ্ছি অর্থাৎ যে কেন্দ্রটা পাচ্ছি সেটা হচ্ছে 1, -1, 1, -1, আচ্ছা, তাহলে দেখো তো এই ম্যাথটা ইন্টারেস্টিং বাট কি কঠিন কিছু না, একদম ইজি। যে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট, কি বলছি? 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয়, দুইটা ব্যাস, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ব্যাসদ্বয় হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ব্যাসদ্বয় এত হলে বৃত্তের কি নির্ণয় করো সমীকরণ? আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি কি, পাই আর স্কয়ার। এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল থেকে আর এর মান বের করছি, তারপর যে দুইটা সমীকরণ দিছে ওই দুইটা সমীকরণকে সমাধান করলে আমি কি কার মান পাই? এক্স এর কেন্দ্রের মান পাই। তাহলে কেন্দ্রের মান হচ্ছে -g, -f সমান 1, -1, এখানে 1, কত? -1 পাচ্ছি। এটা হচ্ছে কেন্দ্রের মান, -g এর মান 1, -f এর মান 1, জি আর এফ পাইছি। তারপর ব্যাসার্ধ আর, আমরা এখান থেকে সি এর মানটা পেয়ে যাচ্ছি। আর সমান জানি √g² যোগ f² - c। তো আর এর মান বসাও, এখান থেকে সি এর মানটা বের করে নি, সি এর মান। তাহলে তুমি জি এর মান জানো, এফ এর মান জানো, সি এর মান জানো, তাহলে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে কে আটকায়? আমাকে বলো, বৃত্তের সমীকরণ বের করতে কে আটকায়? জাস্ট শুধু সাধারণ সমীকরণে বসাই দিবা যে x² যোগ y² যোগ 2gx যোগ 2fy যোগ c = 0, জাস্ট gf c এর মানটা বের করে বসাই দেবা, শেষ। আচ্ছা, আর দুইটা ম্যাথ আছে আজকের জন্য, তারপর শেষ আজকের ক্লাস। দেখো, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো ম্যাথ। হ্যাঁ, এখন যেটা করাবো সেটা ওইটা দিয়ে সিকিউ বানানো সম্ভব। দেখো, x² যোগ y² একটা বৃত্ত দিছে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করতেছে? x অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করে, c এর মানটা বের করতে বলছে এবং স্পর্শ বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, তোমাকে যে সমীকরণটা দিছে দ্বিঘাত সমীকরণ, আগে দ্বিঘাত সমীকরণটা লিখলাম, এখান থেকে g এর মান বের করলাম, f এর মান বের করলাম। তো আমরা জানি x অক্ষকে স্পর্শ করার শর্ত কি, g² = c। তার মানে কি তুমি c এর মানটাও বের করে ফেলছো, যেহেতু g এর মান জানো তাহলে c এর মানও বের করে ফেলছো। আচ্ছা, ধরি স্পর্শ বিন্দুটি যে বিন্দুতে স্পর্শ করছে সেটা হচ্ছে x, 0, তাহলে বিন্দুটি x, 0 বিন্দু দিয়ে অতিক্রম করতেছে, তাহলে x, 0 দ্বারা এই বিন্দুটাকে কি করবা? সিদ্ধ করবা। সিদ্ধ করাইলে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় 0 বসাবা। 0 বসাই তোমার সমীকরণ আসবে, একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেটা হচ্ছে x² - 4x + 4 = 0। এখান থেকে লিখবা x - 2² তো এখান থেকে x এর মান পেয়ে যাবে 2, অর্থাৎ তুমি স্পর্শ বিন্দুটি পেয়ে গেলা, সেটা হচ্ছে 2, 0। স্পর্শ বিন্দুটা পেয়ে গেলা কি 2, 0, শেষ। এরপর আসো লাস্ট ম্যাথ আজকের জন্য, লাস্ট ম্যাথ
সেটা হচ্ছে কি, একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। একটা বৃত্ত এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে? মূল বিন্দুতে, মনে করো এটার মতো, ঠিক আছে, মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, এরূপ সমীকরণ নির্ণয় করো। তাহলে মূল বিন্দুতে স্পর্শ করার শর্ত কি শিখছিলাম আমরা? সি ইজ ইকুয়াল টু 0 শিখছি না? সি ইজ ইকুয়াল টু 0 শিখছি। তাহলে দেখো বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ আমরা জানি যেটা, সেটা লিখবো। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে না, মূল বিন্দু দিয়ে যেহেতু অতিক্রম করে, তাহলে সি এর মান কত হবে? মূল বিন্দু দিয়ে অতিক্রম করলে সি এর মান 0 হবে। আর এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্র হবে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার। সি ইজ ইকুয়াল টু কত? জি স্কয়ার। তাহলে সি এর মান 0 হলে এখানে জি এর মানও কত হবে? 0 হবে। তাহলে তুমি এই সমীকরণটাকে ছোট বানাই ফেলতে পারতেছো, যে জি এর জায়গায় 0 বসাবে, সি এর জায়গায় 0 বসাইলে তোমার বৃত্তের সমীকরণটা দাঁড়ায় যে এরকম। এই এই সমীকরণটা আবার 1,3 বিন্দু দিয়ে অতিক্রম করতেছে, বলেছে 1,3 বিন্দু দিয়ে যায়। তাহলে কি 1,3 বিন্দু গামী। তাহলে বৃত্তের সমীকরণটা যদি 1,3 বিন্দু গামী হয়, তাহলে দেখো তো এটাকে 1,3 দ্বারা সিদ্ধ করাও। তাহলে x এর জায়গায় 1, y এর জায়গায় 3 বসাও, তাহলে f এর মান পাবা, -5/3। এখন g এর মান জানো, f এর মান জানো, c এর মান জানো, তিনোটা এই জায়গায় বসে দাও, এই সমীকরণে বসে দাও, তোমার আনসার চলে আসছে। অথবা তুমি যদি এখানে বসাতে কষ্ট হয়, তাহলে f এর মানটা এই সমীকরণে বসে দাও, তাও আনসার চলে আসছে। বসালে কি হবে? x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2f, f এর মান হচ্ছে -5/3 ইনটু y ইকুয়াল টু 0। তাহলে দেখো হরের মধ্যে 3 আছে না, 3 দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে হবে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার। এখানে 3 3 কাটাকাটি যাবে, 5 দুগুণে 10 -10y ইকুয়াল টু 0। আশা করি কি আমি বুঝাতে পেরেছি। তো দেখেন আজকের ক্লাসটা কি, আজকে আমাদের ক্লাস নাম্বার ছিল 8, ক্লাস নাম্বার কত ছিল? ক্লাস নাম্বার ছিল 8। এই 8 নাম্বার ক্লাসে প্রচুর বেসিক নিয়ে আলোচনা করছি, প্লাস অনেকগুলা ছোট ছোট ম্যাথ নিয়ে আলোচনা করছি, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, এমসিকিউতে আসবে। তো তোমরা যারা এখনো সিরিয়ালি ক্লাসগুলো করতেছো না, তাইলে বাজে এই ক্লাসগুলো, আমার ক্লাসগুলো করার দরকার নাই, তোমরা ইউটিউবে যাওগা, অ্যাভেলেবেল ওয়ান শট ক্লাস পাবা, ওগুলা করে পরীক্ষা দিতে যাইওগা। আমার কাছে ক্লাস করতেছো তার মানে হচ্ছে কি, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ডাউট, প্রত্যেকটা মানে কি বলবো কোয়েশ্চেন তোমার সলভ থাকা, মানে তোমার মাথায় থাকতে হবে। আমি ওইটা মাথায় রেখে তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে? তো তুমি আমার ক্লাসগুলো যদি শেষ করো ঠিকঠাক ভাবে, তাহলে আমি এতটুকু কথা দিতে পারতেছি, তোমার পরীক্ষায় যদি কমন আনকমন আসে, তাও তুমি পারবা, তাও তুমি ম্যাথ মিলাই দিয়ে আসতে পারবা, পরীক্ষায় যদি আনকমনও আসে, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য হচ্ছে সেটা, ঠিক আছে? নাইলে কষ্ট করে ক্লাসগুলো নেওয়ার কোনো মানে নেই। তো তোমার কাজ হচ্ছে কি, সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করা, 1 কমপ্লিট করে 2, 2 কমপ্লিট করে 3, 3 কমপ্লিট করে 4, এইভাবে করে 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 আসা। আচ্ছা, যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, তো অনেক বড় হয়ে গেছে ক্লাসটা। আমরা সার্কেলের ক্লাস নাম্বার কত বসছে? 8। 8 নাম্বারে আজকে কতটুকু বসছি আমরা, একটু যদি আমার বইটা উল্টাই, আমার বইয়ের 39 নাম্বার পেজ থেকে, 51 নাম্বার পেজ। তাহলে ক্লাস নাম্বার 8, 39 নাম্বার পেজ থেকে 51 নাম্বার পেজ আমার বইয়ের, এটা কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ কয় পেজ? 39, 10, 11, 12 পেজের মতো কি করছি আমরা, কমপ্লিট করছে। হ্যাঁ, তো এখানের মধ্যে কি কি পড়ছিলাম, এখানের মধ্যে বিভিন্ন বেসিকের কথা শুরু দিয়ে, বেসিক ক্লাস দিয়ে কি করলাম, শুরু করছিলাম বেসিক ক্লাস। তারপর হচ্ছে তোমার এদিক দিয়ে পরবর্তী বোধ, এগুলো দিয়ে অনেক এমসিকিউ আসবে বলছিলাম, এগুলো সৃজনশীলের কথা আসবে বলছিলাম। তো তুমি যদি এই জিনিসগুলো পারো আর কি, তাহলে তোমাকে আটকানোর কোনো সুযোগ দেখতেছি না আমি। আর যদি তুমি এগুলো কি করে আসো, স্কিপ করে আসো, তাহলে আর কিছু করার নেই। তুমি কতক্ষণ হয়তো ক্লাসগুলো করতেছো মনোযোগ দিয়ে, আবার কতক্ষণ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতেছো না, তাহলে এগুলা করে কোনো লাভ নাই, আমার ক্লাসগুলো করে কোনো লাভ নাই। তাহলে আমার ক্লাসগুলো করে যদি একটা লাভ পাইতে চাও, মানে একটা যে ভালো মার্কস তুলে আনতে পাইতে চাও, তাহলে তুমি এগুলা মনোযোগ দিয়ে করতে হবে, আর আমি যেমনে যেমনে বলতেছি এমনি এমনি করতে হবে, ঠিক আছে? তো এইভাবে করবা, দেখবা যে চ্যাপ্টারটা ইজি মনে হবে এবং নাম্বার বের করে আনতে পারবা। নাইলে বাজি, এগুলো করার কোনো মানে নেই, তুমি তোমার মতো করে টটো করো, গুড়ো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো নেক্সট ক্লাস আমাদের ক্লাস নাম্বার 8 শুরু হবে 52 নাম্বার পেজ থেকে। অর্থাৎ তোমরা 1 থেকে 51, তোমরা এনশিওর করবা যে 1 নাম্বার পেজ থেকে আমি যে 51 নাম্বার পেজ পর্যন্ত পড়াই ফেলছি, প্রত্যেকটা লাইন তোমার ক্লিয়ার আছে এবং তুমি পারো, এটা আমাকে এনশিওর করতে হবে যে 1 নাম্বার পেজ থেকে 51 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ থেকে 51 নাম্বার পেজ পর্যন্ত তুমি পারো, মানে হচ্ছে কি তুমি কোনো ডাউট নেই, এটা তোমার থেকে এনশিওর করতে হবে, আমাকে এনশিওর করতে হবে। এটা যদি পারো তাহলে তোমার আর কষ্ট হবে না,
সামনের দিকে আরো আমাদের আরো 7-8টা ক্লাস হইতে পারে সর্বোচ্চ। তারপর তারপর চ্যাপ্টারটা আমরা কি করে দেব, ক্লোজ করে দেব আশা করি। তাহলে নেক্সট ক্লাস আমাদের 9 নাম্বার ক্লাস শুরু হবে আমার বইয়ের 52 নাম্বার পেজ থেকে। আমার বইয়ের 52 নাম্বার পেজ থেকে আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 9 শুরু হবে। তো যারা আগেরগুলা ক্লাস ক্লিয়ার করোনি তোমরা আগে ক্লাসগুলো ক্লিয়ার করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ক্লাসে দেখা হবে।